আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই টপিকগুলোর মধ্যে আছে অ্যাপেন্ডিসাইটিস, পেপটিক আলসার ডিজিজ, কোলেলিথিয়াসিস এবং কোলেসিস্টাইটিস। এই টপিকগুলো আমরা নার্সিংয়ের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং বিষয়ে পড়ছি। প্রথমে আমরা জানবো যে অ্যাপেন্ডিসাইটিসটা আসলে কি। আমরা এটা পড়ে আসছি স্টুডেন্ট লাইফে, তারপর আমরা একটু রিভাইজ করবো। এই যে দেখেন, এটা এই জায়গাটা মূলত আসলে অ্যাপেন্ডিসাইটিস। প্রথমে আমরা জানবো যে আসলে অ্যাপেন্ডিসাইটিস বলতে আসলে কি বুঝি। অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশনকে বলা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, অর্থাৎ এটা যদি আমাদের কারো হয় তাহলে অবশ্যই অপারেশন করতে হবে। এটা আমাদের সবার আছে, আমাদের প্রত্যেকের শরীরেই অ্যাপেন্ডিক্সটা আছে। এই অ্যাপেন্ডিক্স যখন ইনফ্লামেশন হয় বা অ্যাপেন্ডিক্সের প্রদাহ বা সংক্রমণ হয় তখনই তাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্সটা হলো মূলত একটা ছোট আঙ্গুর আকৃতির নলাকার একটা অঙ্গ, যা সাধারণত লার্জ ইন্টেস্টাইনের সিকামে অবস্থান করে। এই অ্যাপেন্ডিসাইটিসটা আসলে কেন হয়, কি কি কারণে হয়? মূলত প্রথম যে কারণটা সেটা হচ্ছে লুমেনটা হচ্ছে বন্ধ হয়ে যায়। এই লুমেনটা বন্ধ হয় কি ফিকালিত এবং বা খাবার যদি জমে যায় তখন আসলে লুমেনটা বন্ধ হয়ে যায়। পাশাপাশি লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া যদি কারো থাকে থাকে তাহলে হয়। এখন লিম্ফয়েড হাইপারপ্লেসিয়া হলে সাধারণত টিস্যুর বৃদ্ধি হয় হয় এবং খাদ্য দ্রুত হজম হয় না, যার কারণে আসলে অ্যাপেন্ডিসাইটিসটা হয়। পাশাপাশি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি কারো থাকে তাহলে তাদেরও অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, এবং প্যারাসাইটিকটা খুবই রিয়ার কেসে। এখন এই অ্যাপেন্ডিসাইটিসের কিছু সাইন সিমটম আছে বা লক্ষণ বলি আমরা। সাইন কে কারা বলবে আর সিমটম কারা বলবে? সাইন কারা বলবে একজন একটু কেউ শেয়ার করেন, বলেন। সাইন এবং সিমটম বলেন একজন। সুমা বলেন দেখি, সাইন কি সিমটম কি? সুমা কি আছেন আমাদের সাথে? জি ম্যাম, সামিয়া। আছি। জি আচ্ছা, জি সুমা বলেন পেশেন্টের কাছ দেখি থেকে আমরা সাইন কি যেগুলো পাই, সিমটমস হচ্ছে মেজারের পরে বা সেকেন্ডারি হিসেবে আমরা যেগুলো ফার্দার পাই, পেশেন্টের রিলেটিভ হোক, কোনো ডায়াগনস্টিক টেস্ট হোক বা মেজারমেন্ট হোক, এগুলো হচ্ছে সিমটমস। কোনটা আমরা নার্সরা দেখে বুঝবো আর কোনটা রোগী এসে বলবে, এটা একটু বলেন শুধু তাহলে। রোগী এসে সাইন্স বলবে আর আমরা হচ্ছে নার্সরা সিমটমস গুলো দেখবো বা পাবো। রোগী এসে কি বলবে? রোগী এসে সাইন গুলো বলবে। রোগী কি সাইন বলবে বলে? একটু ক্লিয়ার বলেন। রোগী কি সাইন বলে নাকি সিমটম বলে? বলবে। তাবাসসুম, তাবাসসুম একটু বলেন। বলবে আপু। হ্যাঁ, সিমটমটা রোগী বলবে আর সাইনটা একজন ডক্টর বা নার্স 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 যেটা দেখে মানে যে সাইনগুলো দেখবে বা যে লক্ষণগুলো দেখবে সেটা হচ্ছে সাইন। আর এখানে আরেকটা বিষয় আছে সাবজেক্টিভ আর হচ্ছে অবজেক্টিভ।
সিমটম যেটা সেটা হচ্ছে সাবজেক্টিভ, আর সাইন হচ্ছে অবজেক্টিভ। সিমটম ডাটা কি? বলেন। সাবজেক্টিভ, আর হচ্ছে সাইন হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ আমরা এই জন্য অবজেক্টিভ ডাটা। বলতেছি, জি সাবজেক্টিভ ডাটা আমরা এই জন্য বলতেছি যেহেতু আমরা এটা এটা ডিরেক্ট মেজার করতে পারছি না। আর অবজেক্টিভ যেহেতু আমরা ডক্টর বা নার্স ডিরেক্ট কি বলতেছি মেজার করতে পারছি, এই জন্য এটা সাইনটা হচ্ছে অবজেক্টিভ ডাটা। এখন এই সাইন এবং সিমটমের মাধ্যমে দেখো প্রথমে লেখা বলা হয়েছে আম্বিলিকাল রিজনে পেইন হবে। এটা মূলত নাভির চারপাশে ব্যথা শুরু হওয়ার পরে আম্বিলিকাল রিজনে ব্যথা হবে, বা আমরা আরও সহজে বলতে পারি নাভির চারপাশে ব্যথা হওয়ার পরে পরে আস্তে আস্তে ডান পাশে পেটের নিচে স্থানান্তর হবে। এই যে দেখেন নাভির চারপাশে ব্যথা হচ্ছে, তারপরে সেখান থেকে হচ্ছে ডান পাশে পেটের ডান পাশে নিচের দিকে স্থানান্তর হচ্ছে। এখানে দেখেন লেখা আছে পেইন লেফট শিফট টু দ্য রাইট লয়ার কোয়াড্রেন্ট। এরপর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে এমসি বার্নি পয়েন্ট টেন্ডারনেস। এমসি বার্নিং পয়েন্ট টেন্ডারনেস কাকে বলা হচ্ছে? এই যে দেখেন আমি এখানে বোঝানোর চেষ্টা করছি স্টার দিয়ে, যে ডান পাশে পেটের নির্দিষ্ট স্থানে যে ব্যথা সেটা হচ্ছে এমসি বার্নি পয়েন্ট। পেটের ডান পাশে স্টার চিহ্ন দিয়ে বরাবর পেটের যে নির্দিষ্ট স্থানে ব্যথা হচ্ছে সেটা হচ্ছে এমসি বার্নি পয়েন্ট। এর পাশে দেখেন আমি আরেকটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করছি রবসিং সাইন, অর্থাৎ বাম পেটে যদি চাপ দেওয়া হয় তাহলে ডান পেটে ব্যথা বাড়ে বা ডান পেটে ব্যথা পাওয়া যায়। যদি পেটের আমরা বাম পাশে চাপ দেই তাহলে ব্যথাটা কি হবে? ডান পাশে আসতেছে। এই যে দেখেন একজন এক্সামিনার, সে ডক্টর হতে পারে অথবা নার্স হতে পারে, যে সে কি করছে একটা রুগীর পেটের বাম পাশে কি করতে চাপ দিচ্ছে কিন্তু ব্যথাটা তার ডান পাশে হচ্ছে, এটা হচ্ছে রবসিং সাইন। আর এমসি বার্নি পয়েন্ট হচ্ছে পেটের নির্দিষ্ট স্থানে ব্যথা হবে। পাশাপাশি ওই ব্যক্তির বমি বমি ভাব থাকবে, বমি হবে, তার খাবারের অরুচি হবে বা কোনো কিছু খেতে মন চাবে না, তার মাঝে মাঝে লো গ্রেড ফিভার থাকবে, পাশাপাশি রিবাউন্ড টেন্ডারনেস থাকবে। এই রিবাউন্ড টেন্ডারনেস হচ্ছে যদি আমরা ওই জায়গাটায় চাপ দেই তাহলে ছেড়ে দেওয়ার পরে ব্যথাটা বাড়বে, সেটাকে বলা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। যদি ওই ব্যক্তির পারফরমেশন হয় তাহলে পারফরমেশন হলে সেক্ষেত্রে কী হবে? তার অতিরিক্ত পরিমাণে তীব্র পেট ব্যথা থাকবে, তার হাই ফিভার থাকবে। হাই ফিভারটা আমরা কখন বলতেছি? হাই ফিভার আমরা কখন বলি? টেম্পারেচার কত হলে? কত হলে বলি বলেন? 39 কত ডিগ্রি ফারেনহাইট? 5 ডিগ্রি ফারেনহাইটের উপরে। সরি বুঝতে পারিনি, আরেকবার একটু বল। 105 ডিগ্রি ফারেনহাইট থেকে হাই ফিভার বলি। হ্যাঁ হ্যাঁ, 105 ডিগ্রি থেকে ফারেনহাইট হলে তাকে আমরা হাই ফিভার বলি। তাহলে যদি কারো পারফোরেশন হয় সেক্ষেত্রে তার অবশ্যই হাই ফিভার থাকবে, রিজিড অ্যাবডোমেন থাকবে। রিজিড রিজিড অ্যাবডোমেন কি আপনারা জানেন? রিজিড অ্যাবডোমেন জানেন কি না? না জানলে আমি বলবো, অবশ্যই বলবো। কি বোঝাচ্ছে অনেকে বুঝতেছে না, কনফিউজ। রিজিড অ্যাবডোমেন হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল মাসেল আছে সেই মাসেলগুলো খুবই শক্ত হয়ে থাকবে, অর্থাৎ কাঠের মতো শক্ত হয়ে থাকবে। পেটে যদি আমরা হাতে বা মাসেলে যদি হাতে অ্যাবডোমিনাল মাসেলে তাহলে দেখা যাবে পেটটা একদম কাঠের মতো শক্ত হয়ে আছে, এটাকে বলা হয় রিজিড অ্যাবডোমেন। এর পাশাপাশি সাইন অফ পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস বলতে কি বোঝেন?
পেরিনিয়াম ইনফ্লামেশনকে পেরিটোনাইটিস বলে, যতটুকু জানি। আর কেউ বলতে পারবেন? আমাদের পেটের ভিতরে যে পর্দা আছে বা পেরিটোনিয়াম আছে, এই পেরিটোনিয়ামের ইনফ্লামেশন বা সংক্রমণকে বলা হয় পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস কিন্তু একটা লাইফ থ্রেটিং কন্ডিশন। এটা যদি কারো হয় তাহলে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসা করতে হয়। এই পেরিটোনাইটিস সাধারণত যখন অ্যাপেন্ডিসাইটিস ফেটে যায় বা রাপচার হয়, তখন সাধারণত পেরিটোনাইটিস হয়। তার পাশাপাশি যদি কারো অ্যাবডোমিনাল ট্রমা থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, তারপরে ইন্টেস্টাইনাল পারফোরেশন হয়, সেক্ষেত্রে কিন্তু সাইন অফ পেরিটোনাইটিসের লক্ষণগুলো থাকে। সাইন অফ পেরিটোনাইটিসের ক্ষেত্রে যে পেট, আমি যেটা বললাম যে পেটে অতিরিক্ত পরিমাণে শক্ত হয়ে যায় বা রিজিড অ্যাবডোমিন হয়, পাশাপাশি পেট টেন্ডারনেস হয়, হাই ফিভার থাকবে, বমি বমি ভাবে থাকবে, তারপরে পেট ফুলে যেতে পারে, যদি একটু নড়াচড়া করলে ব্যথা বাড়ে, তারপর রুগী একদম শকেও চলে যেতে পারে। এই যে দেখেন, আমি এখানে ছয়টা পেটের অবস্থান বোঝানোর চেষ্টা করতেছি। এই যে নাম্বার 1, এটা হচ্ছে সাবকোস্টাল। এই যে নাম্বার 2, এই অংশটাকে বলা হচ্ছে প্যারামিডিয়ান। এই যে নাম্বার 3, নাভি থেকে উপরে এবং নিচের কিছু অংশ, এই জায়গাটাকে বলা হচ্ছে মিড লাইন। পেটের এই যে দেখেন ডান পাশের দিকে, এটাকে বলা হচ্ছে এমসি বার্নি। এরপর নাম্বার 5, নাভি থেকে নিচে, নাভি থেকে 4-5 আঙ্গুল নিচের দিকে বলা হচ্ছে ফ্যারেস্টিয়াল। আর এই যে নাভি বরাবর এই সোজা অংশকে বলা হচ্ছে ট্রান্সভার্স। এখন এই অ্যাপেন্ডিসাইটিসের রিস্ক ফ্যাক্টর কারা বা ঝুঁকিতে কারা কারা আছে? বয়স একটা ফ্যাক্টর, পাশাপাশি সেক্স বা লিঙ্গ একটা ফ্যাক্টর। এই বয়স হিসাবে কাদের বলা হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে এটা যে কোনো বয়সে হইতে পারে, কিন্তু অ্যাজ ইউজুয়াল বলা হয় যাদের বয়স 10 থেকে 30 বছরের মধ্যে তাদের এই অ্যাপেন্ডিসাইটিসটা বেশি হয়। আর সেক্সের ক্ষেত্রে বলা হয়েছে পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়। তাহলে অ্যাপেন্ডিসাইটিস কাদের বেশি হয়, পুরুষের হয় না মহিলার হয়? মহিলাদের বেশি হয়। আর এজের ক্ষেত্রে? এদের ক্ষেত্রে 10 থেকে 30 বছর। 10 থেকে 30 বছর যাদের, তাদের হওয়ার চান্স বেশি থাকে। তাদের ঝুঁকি বেশি। পাশাপাশি যে কোনো বয়সে হতে পারে। জি। এখন আমরা ডায়াগনোসিস কিভাবে করতে পারি? ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে। এই ফিজিক্যাল এক্সামিনেশনটা আসলে কি? আমি একটু আগে আপনাদের বললাম যে রিবাউন্ড টেন্ডারনেসের মাধ্যমে করতে পারি, এমসি বার্নি পয়েন্টের মাধ্যমে করতে পারি, পাশাপাশি এই যে রোপসিং সাইন দ্বারাও আমরা এটা চেক করতে পারি। এটাই হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। এরপর এলিভেটেড হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি কাউন্টটা কি হয়ে যাবে, কম বা বেশি হবে। এলিভেটেড হওয়া মানে কি? বেশি হবে না কম হবে? বেশি হবে ম্যাম। আর যদি আমি বলতাম ইনক্রেজ? ইনক্রেজ বললে কি হতো? মানে তো বেশি। তাহলে এলিভেটেড মানে কি, কম না বেড়ে যাওয়া? কমে যাওয়া। না, এলিভেটেড মানে বেড়ে যাওয়া। না না না, বেড়ে যাওয়া। হ্যাঁ, ডাব্লিউবিসি যে কাউন্টটা কি হবে, বেড়ে যাবে। ডাব্লিউবিসি নর্মাল কাউন্ট কত? 4000 থেকে 11,000। 4000 থেকে 11,000। গুড। এরপর আমরা আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানের মাধ্যমে আমরা জানতে পারি।
সিটি স্ক্যান খুব কম করা হয়, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সাধারণত অ্যাপেন্ডিসাইটিসটা আইডেন্টিফাই করা হয়। এরপরে যে রবসিং সাইন মে বি পজিটিভ, রবসিং সাইনটাকে আরেকবার একটু কেউ রিপিট করেন। রবসিং সাইনটা কি? আপনি কারণ বলতে আপনি তো তখন বললেন বাম পাশে চাপ দিলে ডান পাশে বেশি ব্যথা ব্যথা অনুভূতি হবে। হ্যাঁ, আমরা যদি পেটের বাম পাশে চাপ দেই তাহলে ব্যথাটা ডান পাশে হবে, এটাই হচ্ছে রবসিং সাইন। এখন যদি কারো অ্যাপেন্ডিসাইটিস হয় সেক্ষেত্রে আমরা একজন নার্স হিসেবে কিভাবে নার্সিং ম্যানেজমেন্ট দিব, যেহেতু বলেছিলাম প্রথমেই এটা একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট, অর্থাৎ এটা যদি কারো হয় তাহলে অবশ্যই অপারেশন করতে হবে। তাহলে এই অপারেশন করার পূর্বে একজন নার্সের কি কি দায়িত্ব আছে? 1 নম্বর দায়িত্ব হচ্ছে রুগীকে কেন মুখে কিছু খাওয়ানো যাবে না। কতক্ষণ আগে রুগীকে মুখে কিছু খাওয়ানো যাবে না? অ্যাটলিস্ট কত ঘন্টা মুখে না খেয়ে থাকতে হবে? বেশিরভাগ ক্ষেত্রে 6 ঘন্টা। হ্যাঁ, 6 ঘন্টা। অপারেশনের 6 ঘন্টা আগে থেকে অ্যান্টিও রাখতে বলা। এরপর আমরা ভাইটাল সাইন চেক করব। ভাইটাল সাইন তো আমরা সবাই জানি, টেম্পারেচার, পালস, রেসপিরেশন এবং হচ্ছে ব্লাড প্রেশার অবশ্যই চেক করতে হবে। এর পাশাপাশি আমরা আইভি ফ্লুইড দেব। অ্যাপেন্ডিসাইটিস রোগীকে কি আইভি ফ্লুইড দেওয়া হয়? বলেন। এগুলা কিন্তু ভাইবাতে ধরবে, এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি বলেন আপনি সার্জারি ওয়ার্ডে জব করেন, তাহলে তো আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে অ্যাপেন্ডিসাইটিস রোগীকে আপনি কি আইভি ফ্লুইড দিবেন। হার্সাল বা রিঙ্গাল ল্যাকটেট। হ্যাঁ, হার্সল বা রিঙ্গাল ল্যাকটেট দেওয়া হয়, নর্মাল স্যালাইনও দেওয়া হয়, ডিএনএসও দেওয়া হয়। এরপর ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা রোগীকে অ্যান্টিবায়োটিক দিব। ওই জায়গাতে আমরা কি করব না, তিনটা কি করব না, দেখেন আমরা প্রথমে বলছি ডু নট অ্যাপ্লাই হিট, অর্থাৎ ব্যথার জায়গাতে আমরা কখনোই হিট বা হিট কম্প্রেশন দিব না। এরপরে ইনিমা বা ল্যাক্সেটিভ দেওয়া যাবে না। এবং সর্বশেষ একজন নার্স হিসেবে আমরা কী করব, রুগীকে অ্যাপেন্ডিকটমির জন্য প্রস্তুত করব। অ্যাপেন্ডিকটমি মানে কি করা? টমি মানে কি? কেটে ফেলা। হ্যাঁ, মানে কেটে অ্যাপেন্ডিক্সটা ফেলা। কেটে ফেলা। হ্যাঁ, অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিকটমি। এটা কেটে ফেলে কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, কেটে ফেললে তো কোনো সমস্যা হয় না। যেহেতু এটা একটা বর্ধিত অংশ, তাহলে এটা কেটে ফেললে কোনো ধরনের সমস্যা হয় না। এখন অপারেশন হয়ে গেল, তারপরে আমরা একজন নার্স হিসেবে কি করব? একই রকমভাবে রুগীর ভাইটাল সাইন চেক করব, রুগীর অপারেশনের জায়গাটা চেক করব, রুগীর পেইন বা ব্যথার কি অবস্থা সেটা জানবো এবং সে অনুসারে রুগীকে পেইন ম্যানেজমেন্ট করব। পোস্ট অপারেটিভে পেইন ম্যানেজমেন্টের জন্য কি দেয়া হয় বল? কি ড্রাগ দেওয়া হয়? হ্যাঁ, এটা ভালো ফ্রেশ কিন্তু ইনজেকশন কিটোরোলাক রোলাক গ্রুপের। কি দেয়া হয় বলেন? এনএসএআইডি ড্রাগ দেওয়া হয় কি? কিটোরোলাক তো অবশ্যই দেওয়া হয়, পাশাপাশি আইবুপ্রোফেন ড্রাগও দেওয়া হয়। সেটারও লাগতো এনএসএআইডি গ্রুপের মেডিসিন। হ্যাঁ, কিটোরোলাক এনএসএআইডিস ড্রাগ গ্রুপের। নন ওপিওয়েড অ্যানালজেসিক দেওয়া হয়। নন ওপিওয়েড অ্যানালজেসিকের মধ্যে প্যারাসিটামল দেওয়া হয়। যদি রোগীর মাইল্ড বা মডারেট ধরনের পেইন থাকে সেক্ষেত্রে নন অ্যানালজেসিক
ড্রাগ দেওয়া হয়। এক্ষেত্রে এটা আইভিও দেওয়া হয়, ওরালিও দেওয়া হয়। আর কিটোরোলাক এবং আইবুপ্রোফেন যদি রোগীর হালকা মানে মাঝারি ধরনের ব্যথা থাকে, তা সেক্ষেত্রে কিটোরোলাক এবং আইবুপ্রোফেন দেওয়া হয়। আর রোগীর যদি সিভিয়ার পেইন থাকে, অ্যাজ ইউজুয়াল পোস্ট অপারেটিভের ক্ষেত্রে মরফিন এবং প্যাথেডিন দেওয়া হয়। আর মরফিন এবং প্যাথেডিন দেওয়ার ক্ষেত্রে রোগীর যেহেতু মরফিন প্যাথেডিন গিলে, আমার কথা মনে হচ্ছে কেটে কেটে যাচ্ছে না, কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শুনতে পাচ্ছি, কেটে কেটে আসছে। আচ্ছা, পোস্ট অপারেটিভের ক্ষেত্রে রোগীকে সাধারণত মরফিন এবং প্যাথেডিন দেওয়া হয়। যেহেতু অপারেশনের পরে রোগী তীব্র ব্যথা থাকে, হ্যাঁ, সেহেতু রোগীকে মরফিন এবং প্যাথেডিন দেওয়া হয়। গবেষণা কেন কি বলছেন নূর তাজুন? আয়নাটা বের করতে মুখে পাতা কি লেখা যাচ্ছে? নূর তাজুন কি বলছেন বুঝতে পারছি না, আমরা একটু শুনি আপনি কি বলছেন। আচ্ছা, এরপর আমরা কি করব? ইনকারেজ আর্লি অ্যাম্বুলেশন। ইনকারেজ আর্লি অ্যাম্বুলেশন বলতে কি বুঝি? রোগীকে দ্রুত হাঁটা চলা করতে বলা। এরপর রোগীকে আমরা ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে বলা হয়, এবং রোগীকে বলা হয় যত তাড়াতাড়ি মুখে খাবার খাবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। এরপর আমরা কি দেখব? রোগীর সাইন অফ ইনফেকশন আছে কিনা সেটা চেক করব। এখন অ্যাপেন্ডিসাইটিস হলে কি কি ধরনের কমপ্লিকেশন হয়? অ্যাপেন্ডিক্সে পারফোরেশন হতে পারে, পেরিটোনাইটিস হতে পারে, অ্যাবসেস ফর্মেশন হতে পারে এবং সেপসিস হতে পারে। অ্যাপেন্ডিক্স পারফোরেশন বলতে আমরা কি বুঝি? অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়াকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স পারফোরেশন। আর পেরিটোনাইটিস তো আমি একটু আগে বললাম। আর অ্যাবসেস ফর্মেশনে কি হয়? অ্যাবসেস মানে কি? কথা বলেন, কথা বলতে হবে তো। অ্যাবসেস মানে কি বলেন? পুজ হয়ে যাবে, ওই জায়গাটাতে পুজ হতে পারে, এটাই হচ্ছে অ্যাবসেস ফর্মেশন। এরপর আমরা দেখব পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ কি? পেপটিক আলসার ডিজিজ হলো আমাদের যে পেট বা ডিউডেনাম আছে, স্মল ইন্টেস্টাইনের যে প্রথম অংশ বা লিনিংয়ে এর মতো ওই জায়গাটাতে ক্ষত হবে বা আলসার হওয়াকে বলা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। আমি আবার বলতেছি, পেপটিক আলসার আমাদের ডিউডেনামের স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশের যে লিনিং আছে, এই লিনিংয়ে ক্ষত হওয়া বা আলসার হওয়াকে বলা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এই পেপটিক আলসার ডিজিজ সাধারণত যখন অ্যাসিড এবং পেপসিনের প্রভাবের কারণে ক্ষত তৈরি হয়, তখন সাধারণত পেপটিক আলসার ডিজিজ হয়। পেপটিক আলসার ডিজিজ দুই ধরনের, একটা হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসার, আরেকটা হচ্ছে ডিউডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার যেটা, সেটা আমাদের পেটের অভ্যন্তরীণের প্রাচীরে যে ক্ষত হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। আর ডিউডেনাল আলসার হচ্ছে আমাদের ডিউডেনামে যে ক্ষতর সৃষ্টি হয় সেটা হচ্ছে ডিউডেনাল আলসার। এই যে দেখেন, আমি একটা পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে হেলদি স্টমাক, আর এটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ স্টমাক। এই যে দেখেন, গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কোথায় ক্ষত হয়েছে?
একদম দেখেন পেটের অভ্যন্তরে ক্ষত সৃষ্টি হয়েছে। আর ডিউডেনাল আলসারে এই যে ডিউডেনামের ক্ষত সৃষ্টি হয়েছে। এখন এই পেপটিক আলসার ডিজিজ কেন হয় বা কি কি কারণে হয় বা কারা এর ঝুঁকিতে আছে? সাধারণত পেপটিক আলসার ডিজিজ হয় হেলিকোব্যাক্টের পাইলোরি দ্বারা বা এইচ পাইলোরি ইনফেকশনের কারণে পেপটিক আলসার ডিজিজ হয়। পাশাপাশি কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ NSAIDs ড্রাগ খায়, তার মধ্যে আছে অ্যাসপিরিন এবং আইবুপ্রোফেন টাইপের ড্রাগ দীর্ঘদিন যাবৎ খায়, তাহলে তার পেপটিক আলসার ডিজিজ হতে পারে। এবং কেউ যদি স্মোকিং করে, অ্যালকোহল খায়, পাশাপাশি সে যদি তীব্র মানে চাপে আসে বা খুবই অসুস্থ, তাহলে তাদেরও পেপটিক আলসার ডিজিজ হতে পারে। কারণ স্ট্রেসে থাকলে বা দীর্ঘদিন যাবত অসুস্থ থাকলে সে ঠিকভাবে খেতে পারবে না, তখন তার পেপটিক আলসার হওয়ার চান্স থাকে। এবং কারো যদি অতিরিক্ত পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়, তাহলে তাদেরও পেপটিক আলসার ডিজিজ হতে পারে। এরপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার বা সাইন সিমটম। কমন যে সিমটম সেটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক পেইন। ইপিগ্যাস্ট্রিক পেইনে একদম কি হয়, অর্থাৎ বুক খুবই জ্বালা পড়া হয়। এরপর হচ্ছে ব্লোটিং এবং হচ্ছে ইনডাইজেশন হয়, নোশিয়া এবং ভমিটিং হয়। ব্লোটিং এবং ইনডাইজেশন মানে কি, খাবার হজম হওয়া না, হজম না হওয়া না। ইনডাইজেশন মানে কি বলেন? ব্লোটিং মানে কি জানেন আপনারা? অর্থাৎ মনে হবে পেট ফাঁপা ফাঁপা, বা মনে হবে যে কিছু না খাইলেও মনে হবে পেট হচ্ছে ভরা ভরা লাগবে, এটা হচ্ছে ব্লোটিং। আর ইনডাইজেশন হচ্ছে খাবারটা ঠিকভাবে হজম হবে না, তার পাশাপাশি তার বমি ভাবে থাকবে এবং বমি হবে। এখন ব্যথার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা দুই ধরনের হবে। একটা হচ্ছে ডিউডেনাল আলসার যদি হয়, সেক্ষেত্রে তার ব্যথাটা অন্যরকম থাকবে। আর গ্যাস্ট্রিক আলসার যদি হয়, তাহলে তার ব্যথাটা থাকবে অন্যরকম। ডিউডেনাল আলসারের ক্ষেত্রে পেইন রিলিফ বাই ফুড, অর্থাৎ খাবার খেলে তার ব্যথা কমে যাবে। আর পেইন অকার 2 থেকে 3 আওয়ার্স আফটার মিল অর অ্যাট নাইট। তাহলে ডিউডেনাল আলসারে কি হলো, খাবার যদি কেউ খায় তাহলে ব্যথা কমে যাচ্ছে, আর ব্যথাটা হবে খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে অথবা রাতে। আর গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে পেইন ওরসেন আফটার ইটিং, অর্থাৎ খাবার খেলে ব্যথা বাড়বে। ডিউডেনাল আলসারের ক্ষেত্রে খাবার খেলে ব্যথা কমবে, আর গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে খাবার খেলে ব্যথা বাড়বে। আর গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে তার ওজন কমে যাবে। এখন কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ, কি কি কমপ্লিকেশন থাকতে পারে? 1 নম্বর থাকবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হবে। এখন এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং এর মধ্যে কি কি হতে পারে? হেমাটেমাসিসে কি হয়, ব্লাডের সাথে কি হবে, রক্ত যাবে। এরপর ম্যালেনাতে কি হবে, পায়খানাটা কি হবে, ব্ল্যাক বা টারি কালার স্টুল হবে। আর পারফোরেশনে কি হবে, পেরিটোনিয়াইটিস হবে। পাশাপাশি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হবে এবং রোগী হচ্ছে শকে যাবে। শকে তখনই যাবে যখন রোগীর অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হবে। পারফোরেশন হওয়া মানে কি, আমাদের যে পেরিটোনিয়াম আছে বা পেটের ঝিল্লি আছে সেটা হচ্ছে ফেটে যাওয়া।
ডায়াগনোসিস আমরা কিভাবে করতে পারি? এন্ডোস্কোপির মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং টেস্ট ফর হেলিকোব্যাক্টার পাইলোরি এটা খুব কম করা হয়, অ্যাজ ইউজুয়াল এন্ডোস্কোপিটা বেশি করা হয় আর সিবিসি করা হয়। টেস্ট ফর হেলিকোব্যাক্টার পাইলোরি এটা করা হয় ইউরিয়ার ব্রেড টেস্টের মাধ্যমে, স্টুলের অ্যান্টিজেনের মাধ্যমে এবং বায়োপসি টেস্টের মাধ্যমে। সিবিসিটা এই জন্য করা হয় যে রুগীর ব্লিডিং হচ্ছে কিনা, আর ব্লিডিং এর কারণে রুগী অ্যানিমিয়া হচ্ছে কিনা। পেপটিক আলসার ডিজিজের আমরা মেডিকেল ম্যানেজমেন্ট কিভাবে করতে পারি? প্রোটন পাম্প ইনহিবিটর মাধ্যমে করতে পারি। সেক্ষেত্রে ওমিপ্রাজল ড্রাগ এবং প্যান্টোপ্রাজল ড্রাগ দেওয়া হয়। পাশাপাশি H2 রিসেপ্টর ব্লকার ড্রাগ দেওয়া হয়। সেক্ষেত্রে H2 রিসেপ্টর ব্লকার ড্রাগের মধ্যে আছে রেনিটিডিন এবং ফেমোটিডিন। এরপর অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যখন হেলিকোব্যাক্টার পাইলোরির ক্ষেত্রে, সেক্ষেত্রে ট্রিপল থেরাপি ড্রাগ দেওয়া হয়। আর অ্যান্টাসিড দেওয়া হয় যখন রুগী বলে যে একটু আমার ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে কিছু সময়ের জন্য রিলিফ করার জন্য অ্যান্টাসিড দেওয়া হয়। ট্রিপল থেরাপি কি আপনারা জানেন? ট্রিপল থেরাপি একজন বলেন। তানহা একটু বলেন তো ট্রিপল থেরাপির বাড়িতে কি বোঝেন? আমি বলতে পারছি না। তানহা একটু ট্রিপল থেরাপি বলতে কি বোঝেন বলেন? আবার আমি এটা জানি না, ট্রিপল থেরাপি বলতে কি বোঝাচ্ছে। সরি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আর কেউ জানে কিনা, না হলে অবশ্যই আমি বলবো। সামিহা, সামিহা একটু বলেন। আপু এটা সম্পর্কে আমার আইডিয়া নেই। আইডিয়া নাই? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। ট্রিপল থেরাপিতে একটা প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগ দেওয়া হয়, আর দুইটা অ্যান্টিবায়োটিক ড্রাগ দেওয়া হয়। এটাই ট্রিপল থেরাপি, অর্থাৎ তিনটা ড্রাগের সমন্বয়ে এই ট্রিটমেন্টটা করা হয়। এখন এই প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগের মধ্যে ধরেন ওমিপ্রাজল দেওয়া হলো, আর অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যামোক্সাসিলিন আর ক্লারিথ্রোমাইসিন দেওয়া হলো। এই তিনটা ড্রাগের সমন্বয়ে ট্রিপল থেরাপি। বুঝতে পারছেন আপনারা? আবার আবার একটু বলবেন please? আচ্ছা ঠিক আছে, বলতেছি। ট্রিপল থেরাপি ড্রাগ একটা প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগ দেওয়া হবে, পাশাপাশি দুইটা অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। এই প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগের মাধ্যমে ধরেন ওমিপ্রাজল ড্রাগ আছে, তাহলে এই ওমিপ্রাজল প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগ। আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা অ্যামোক্সাসিলিন দিলাম বা ক্লারিথ্রোমাইসিন দিলাম, তাহলে তিনটা ড্রাগ হলো না, ওমিপ্রাজল, অ্যামোক্সাসিলিন, ক্লারিথ্রোমাইসিন। এই তিনটা ড্রাগের সমন্বয়ে ট্রিপল থেরাপি ড্রাগ দেওয়া হয়। যদি অ্যামোক্সাসিলিন না দেওয়া হয়, কখন সেক্ষেত্রে দেওয়া হয়? কেন দেওয়া হয়? অ্যামোক্সাসিলিন ধরেন দিলাম না, সেক্ষেত্রে অ্যামোক্সাসিলিনের পরিবর্তে মেটোডিডাজল দেওয়া হলো। ট্রিপল থেরাপি কখন দেওয়া হয় সেটা কি জানেন? ট্রিপল থেরাপি দেওয়া হয় সাধারণত হেলিকোব্যাক্টার পাইলোরি এর ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য, তার পাশাপাশি পেপটিক আলসার যা আছে পেপটিক আলসারকে ঠিক করার জন্য, আর পুনরায় যদি রোগী পেপটিক আলসার না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য। আর এই পেপটিক আলসার ড্রাগ দেওয়ার সময়কাল 7 থেকে 14 দিন। এক্ষেত্রে অবশ্যই রোগীকে নিয়মিত ওষুধ খাচ্ছে কিনা সেটা দেখা, রোগীর বমি হচ্ছে কিনা, ডায়রিয়া হচ্ছে কিনা বা অ্যালার্জি কোনো রিয়াকশন আছে কিনা সেটা চেক করা, আর রোগীকে অবশ্যই খালি পেটে ওষুধগুলো খেতে বলতে হবে।
নার্সিং ম্যানেজমেন্টটা দেখে নিয়ে এটা এত গুরুত্বপূর্ণ না। এই যে দেখেন পেশেন্ট এডুকেশনের মধ্যে লেখা আছে রুগীকে ফুল অ্যান্টিবায়োটিকের কোর্সটা সম্পূর্ণ করতে বলতে হবে। পাশাপাশি রুগীকে স্পাইসি এবং অ্যাসিডিক ফুড যে খাবারগুলো আছে সেগুলা খাইতে একদম নিষেধ করতে হবে। রুগী যদি অ্যালকোহল বা স্মোকিং করে তাহলে সেটা একদম বন্ধ করতে হবে। রুগীকে কোনো ধরনের মানসিক চাপ নেওয়া যাবে না, এটা বলতে হবে। পাশাপাশি রুগীকে বলতে হবে যে আপনি নিয়মিত রেগুলার মেডিকেল চেক আপে আসবেন। এখন আমাদের মেয়েদের সবচেয়ে বেশি হয় সেই সম্পর্কে আমরা জানবো কোলেসিস্টাইটিস এবং হচ্ছে কোলেলিথিয়াসিস। প্রথমে আমরা দেখব কোলেসিস্টাইটিসটা কি। কোলেসিস্টাইটিস কোথায় হয় বলেন তো? গলব্লাডার কোথায় থাকে? কোথায় থাকে গলব্লাডার? আমাদের শরীরের কোন অংশে থাকে? এটা কি কার চেহারা দেখাচ্ছে? লিভার। কোথায়? লিভারে। তাহলে আমাদের লিভারে যে গল ব্লাডার আছে এই গল ব্লাডারের ইনফ্লামেশনকে বলা হচ্ছে কোলেসিস্টাইটিস। এটা সাধারণত যখন একজন ব্যক্তির গল স্টোন হয় তখন সাধারণত এই কোলেসিস্টাইটিসটা হয়। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গল ব্লাডার। এই গল ব্লাডারের যখন ইনফ্লামেশন হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে কোলেসিস্টাইটিস। আর এই যে দেখেন এই গল ব্লাডারের মধ্যে ছোট ছোট স্টোন দেখা যাচ্ছে, এটা হচ্ছে গল স্টোন। এটা তো আমরা সবাই চিনি, এই নীল অংশের নাম। এটা হচ্ছে নীল অংশ হচ্ছে কি বাইল ডাক্ট। এই তো এই জায়গাটা হচ্ছে প্যানক্রিয়াস। নিচের এই অংশটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এখন এই কোলেসিস্টাইটিসটা কেন হয়? এক নাম্বার যে বিষয়, যদি কারো গল স্টোন থাকে তাহলে অবশ্যই তার কোলেসিস্টাইটিস হবে। এরপর হচ্ছে বিলিয়ারি স্ল্যাশ। বিলিয়ারি স্ল্যাশ কি? যখন আমাদের এই পিত্তথলিতে জমে থাকা পিত্তরস একদম কাদা বা কালো টাইপ হবে, তাকে বলা হচ্ছে বিলিয়ারি স্ল্যাশ। এরপর রোগীর যদি ইনফেকশন থাকে, ইনফেকশনের মধ্যে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন থাকলে তখন কোলেসিস্টাইটিসটা অ্যাপিয়ার হয়। এর পাশাপাশি ওই রোগীর যদি টিউমার থাকে, অর্থাৎ গল ব্লাডারে যদি টিউমার থাকে তাহলেও তার কোলেসিস্টাইটিস হতে পারে। পাশাপাশি রোগী যদি দীর্ঘদিন যাবত অসুস্থ থাকে বা তার যদি গল ব্লাডার কোনো ধরনের ইনজুরি হয় তাহলে তার কোলেসিস্টাইটিস হতে পারে। আর ট্রমা, এটা হচ্ছে খুব রেয়ার কেস। এখন এই কোলেসিস্টাইটিসের সাইন সিমটম কি কি? এক নাম্বার সাইন সিমটমের ভিতর আছে সিভিয়ার আরইউকিউ পেইন। এরপর পেইন রেডিয়েটিং টু রাইট শোল্ডার স্ক্যাপুলা, অর্থাৎ আমাদের যে স্ক্যাপুলা আছে স্ক্যাপুলার ডান পাশে অনেক ব্যথা হবে। পাশাপাশি রোগীর জ্বর থাকবে, বমি বমি ভাব থাকবে, বমি হবে, মার্ফি সাইন পজিটিভ থাকে। এরপর পেইন অন ইন্সপিরেশন, অর্থাৎ বলা হচ্ছে ডিউরিং আরইউকিউ প্যালপিটেশন। এন্ড আরইউকিউ পেইন কি? আরইউকিউ পেইন কি আপনারা জানেন? রাইট আপার কোয়াড্রেন্ট পেইন। অর্থাৎ আমাদের যে পেট আছে সেই পেটের ডান উপরের পেটে কীভাবে ব্যথা হবে, বিশেষ করে যখন আমরা ফ্যাটি মিলগুলো খাই তখন এই আরইউকিউ পেইন হয়। এই যে দেখেন একজন ব্যক্তি যার কোলেসিস্টাইটিস হয়েছে, নর্মাল গল ব্লাডারের চেহারা এরকম,
আর যদি কারো ইনফ্লামেশন হয় তাহলে এই রকম হয় কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে। পেটের কোন পাশে ব্যথা হয় কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে? ডান পাশে না বাম পাশে? উপরে উপরে উপরের পেট, উপরের ডান পেটে, পাশে। ডান পাশে। এখন আমরা কোলেসিস্টাইটিসটা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। একই রকমভাবে এক্ষেত্রে ডাব্লিউবিসি বেড়ে যাবে। পাশাপাশি অ্যাবনর্মাল লিভার এনজাইম, এটা মাঝে মাঝে করা হয়। এটা অ্যাজ ইউজুয়াল ডাব্লিউবিসি করা হয় এবং হচ্ছে আল্ট্রাসাউন্ড করা হয়। এখন এই কোলেসিস্টাইটিসের নার্সিং ম্যানেজমেন্ট কি? হঠাৎ করে একজনের খুবই ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে রুগীকে মুখে কিছু খাওয়ানো যাবে না, বা রুগীকে এনপিও রাখতে বলতে হবে, রুগীকে আইভি ফ্লুইড দিতে হবে, পেইন ম্যানেজমেন্ট করতে হবে, ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে হবে, ভাইটাল সাইন চেক করতে হবে এবং রুগীকে সার্জারির জন্য তৈরি করতে হবে। একই রকমভাবে এখানে সার্জিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা রুগীকে কি করব, কি অপারেশন করব? কোলেসিস্টেকটমি। এটা সাধারণত বলা হয় ল্যাব কলের মাধ্যমে অপারেশন করা হয় বা ফুটা করে অপারেশন করা হয়। আর পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার একই রকমভাবে রুগীর ভাইটাল সাইন চেক করব, রুগীর ক্ষতের জায়গা দেখব, রুগীর পেইনটাকে কন্ট্রোল করব, রুগীকে দ্রুত হাঁটা চলা করতে অ্যাডভাইস দিব, রুগীকে দ্রুত খেতে বলবো যে আপনি আস্তে আস্তে নরম খাবার থেকে শক্ত খাবার খাওয়ার চেষ্টা করেন, এবং রুগীকে বলবো যে খাবারগুলোতে ফ্যাট নাই বা চর্বি জাতীয় খাবার খেতে বলবো। কোলেসিস্টাইটিসে কি কি ইনফ্লামেশন হতে পারে, কমপ্লিকেশন হতে পারে? একটা হচ্ছে গল ব্লাডার পারফোরেশন হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, পেরিটোনিয়াইটিস হতে পারে এবং হচ্ছে সেপসিস হয়। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কোলেলিথিয়াসিস। আপনাদের মধ্যে কার কার কোলেলিথিয়াসিস হয়েছে? কার কার কোলেলিথিয়াসিস হয়েছে বা হয়েছিল, অপারেশন করেছেন? আচ্ছা, কারোর মনে হয়নি আপনাদের, তাহলে তো আপনার ভালো অনেক। আচ্ছা, কোলেলিথিয়াসিস হচ্ছে গল ব্লাডারে স্টোন হওয়াকে বলা হচ্ছে কোলেলিথিয়াসিস, বা গল ব্লাডারে পাথর হওয়াকে বলা হচ্ছে কোলেলিথিয়াসিস। এই যে দেখেন, এটা গল ব্লাডার, এই গল ব্লাডারের ভিতরে স্টোন হচ্ছে, এই স্টোনকে বলা হচ্ছে কোলেলিথিয়াসিস। এখন এই গল স্টোন বা কোলেলিথিয়াসিসের দুইটা টাইপ, একটা হচ্ছে কোলেস্টেরল স্টোন আর একটা হচ্ছে পিগমেন্ট স্টোন, অর্থাৎ দুই রকম গল স্টোন হতে পারে। কোলেস্টেরল স্টোনটা খুবই কমন, আর পিগমেন্ট স্টোন খুব কম ক্ষেত্রেই হয়। কোলেস্টেরল স্টোনটা খুবই একদম ঝকঝকা সাদার মতো স্টোন হয়, আর পিগমেন্ট স্টোনটা একদম ব্ল্যাক এবং ব্রাউন কালার হয়। এই যে দেখেন, এটা হচ্ছে পিগমেন্ট স্টোন আর এটা হচ্ছে কোলেস্টেরল স্টোন। অনেক ক্ষেত্রে এর থেকেও আরো অনেক সাদা হয়। এখন এই কোলেলিথিয়াসিসটা কেন হয়? এক্ষেত্রে 4F বলা হয়, অর্থাৎ কেউ যদি ফিমেল হয়, ফিমেলদের বেশি হয়, কেউ যদি অতিরিক্ত পরিমাণে মোটা হয়, ফ্যাটি ওমেন বলা হয়, 40 বলা হয় অর্থাৎ মিডল এজ বেশি হয়, এবং পাশাপাশি হচ্ছে ফার্টাইল অর্থাৎ প্রেগনেন্সির ক্ষেত্রে হতে পারে, কেউ যদি দীর্ঘদিন যাবৎ ওসিপি ইউজ করে অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, সেক্ষেত্রে তাদের কোলেলিথিয়াসিস হয়, যাকে সংক্ষেপে 4FS বলা হয়।
আরও অনেক কারণে হতে পারে, যেগুলোর মধ্যে আছে অবিসিটি, র্যাপিড ওয়েট লস, ডায়াবেটিস এবং হচ্ছে ফ্যামিলি হিস্টরি। একই রকমভাবে রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রেও বয়স একটা ফ্যাক্টর, যেহেতু বলা হচ্ছে মহিলাদের বেশি হয় এবং যাদের বয়স 40-এর বেশি হয় তাদের ক্ষেত্রে হওয়ার চান্স থাকে। লাইফস্টাইল এবং হেলথ এক্ষেত্রে কীভাবে জড়িত, কেউ যদি অতিরিক্ত পরিমাণে ওজন কমায় বা অতিরিক্ত পরিমাণে মোটা হয়, পাশাপাশি কেউ যদি প্রেগনেন্ট থাকে বা কারো যদি ডায়াবেটিসের লক্ষণ থাকে বা ডায়াবেটিস থাকে তাদেরও হতে পারে। এবং আরও কিছু বিষয় জড়িত, যেমন যদি কারো সিকলি সেল ডিজিজ থাকে, লিভার ডিজিজ থাকে, এবং কেউ যদি প্রলং ফাস্টিং করে তাহলে তাদের কোলেলিথিয়াসিস হতে পারে। সাইন সিমটমের মধ্যে আছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা সিমটম থাকে না। আমার অবশ্য 8 মাস আগে কোলেলিথিয়াসিস হয়েছিল, আমার কোনো ধরনের সিমটম ছিল না, কিন্তু পরবর্তীতে আমি আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে জানতে পারছি যে আমার কোলেলিথিয়াসিস আছে। বেশিরভাগ ক্ষেত্রে এটার সিমটম কোনো থাকে না। আর এটার পেইন হয় রাইট আপার কোয়াড্রেন্ট, অর্থাৎ পেটের উপরের অংশে ব্যথা হয় ডান পাশে। আর আমার যে ব্যথাটা ছিল সেটা হচ্ছে আমার শোল্ডারে ব্যথা হতো। নসি এবং ভমিটিং হয় অনেকের ক্ষেত্রে। আর হচ্ছে ফ্যাটি ফুড ইনটলারেন্স থাকে, অর্থাৎ যদি কেউ অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খায় বা গরুর মাংস, পোলাও, মাংস, কোরমা এগুলা খায় তাহলে তার অতিরিক্ত পরিমাণে তীব্র ব্যথা হয়। এখন আমরা জানবো যে কোলেলিথিয়াসিস আর কোলেসিস্টাইটিসের মধ্যে মেজর কি পার্থক্য। কোলেলিথিয়াসিসের ক্ষেত্রে গল স্টোন থাকে, আর কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে গল ব্লাডারে ইনফ্লামেশনও। কোলেলিথিয়াসিসের ক্ষেত্রে ব্যথাটা হালকা এবং মাঝারি ধরনের হয়, আর কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে ব্যথাটা খুবই তীব্র হয়। কোলেলিথিয়াসিসের ক্ষেত্রে জ্বর হচ্ছে থাকে না, আর কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে জ্বর থাকবে। মার্ফি সাইনটা কোলেলিথিয়াসের ক্ষেত্রে থাকে না, আর কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে পজিটিভ। কোলেলিথিয়াসের ক্ষেত্রে ডায়েট সার্জারি দরকার হয়, আর কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক এবং সার্জারি দুইটাই লাগে। আজকের টপিকগুলো অনেক ছোট ছিল, এখন আমরা একটু এমসিকিউ সলভ করব। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে না, বাফারিং হচ্ছে। আচ্ছা, এই টপিক এখন দেখা যাচ্ছে? না, এখনো দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে অ্যাপেন্ডিসাইটিস টপিক থেকে এমসিকিউ দেখব। অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে ব্যথার প্রাথমিক স্থান কোনটা?
বলেন, একজন নাভির একজন করে বলেন। চারপাশে তানহা বলেন। আমি একটু কনফিউজ, মেবি নাভির চারপাশ ব্যথা। না, অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে কোথায় ব্যথা হয়? ডান পাশে ব্যথা হয়। এটা নিচের অংশে। নাভির চারপাশে ব্যথা হয়। তার মানে ঠিকই বলছিল। অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে নাভির চারপাশে ব্যথা হয়। অ্যাপেন্ডিক্সের অবস্থান তলপেটের কোন অংশে? অ্যাপেন্ডিক্সের অবস্থান তলপেটের কোন অংশে? রাইট ইলিয়াক ফার্স্ট, না। রাইট হাইপোকন্ড্রিয়াটিজম। রাইট ইলিয়াক ফোসা, ঠিকই বলছিলেন। কনফিউজ। কনফিউজই তো করবো আপনাকে। হ্যাঁ, এরপর অ্যাপেন্ডিসাইটিসের সবচেয়ে নির্ভরযোগ্য পয়েন্ট কোনটি? একটা পিকচার দেখাইছিলাম, পিকচারে যে কি ছিল? কি পয়েন্ট খ বলছিলাম? হবে এমসি বার্নি পয়েন্ট। লিউকোসাইটোসিস, ডব্লিউবিসি কাউন্ট। হ্যাঁ, আচ্ছা। ও ওইটা এরপর আমি নাম, সেটা দেখতেছি, সরি। অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত রক্তের কোন পরীক্ষার পরিবর্তন হয়? ডব্লিউবিসি কাউন্ট বৃদ্ধি পায়। হ্যাঁ, ডাব্লিউবিসি কাউন্ট বৃদ্ধি পায়। এমসি বার্নি পয়েন্টে চাপ দিয়ে হঠাৎ ছেড়ে দিলে যে তীব্র ব্যথা অনুভূত হয় তাকে কি বলা হয়? এই যে রবসিং সাইন। না না, রিবাউন্ড টেন্ডারনেস, না, রিবাউন্ড টেন্ডারনেস। ভুল বলতেছেন কেন? রিবাউন্ড টেন্ডারনেস। হ্যাঁ, রিবাউন্ড টেন্ডারনেস হবে। অ্যাপেন্ডিসাইটিসের রোগীদের জন্য সাধারণত কোনটা নিষেধ করা হয়? ব্যথার জায়গায় গরম সেক বা এনিমা দেওয়া। হ্যাঁ। এরপর অ্যাপেন্ডিসাইটিস যদি ফেটে যায় তাহলে তার কি কি কমপ্লিকেশন হতে পারে? পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস। অপারেশন আগে রোগীকে কোন পজিশনে রাখলে ব্যথা কিছুটা কমে? এটা বলতে পারছি না আসলে। এটা খ নাম্বার। হ্যাঁ, সেমি ফাউলার পজিশন উইথ নি ফ্লেক্সড, এই পজিশনে রাখলে কিছুটা ব্যথা কমে যায়। অ্যাপেন্ডিসেক্টমির পর রোগীকে মুখে খাবার করার প্রধান শর্ত কি? গ আমরা হবে। হ্যাঁ, আমরা পেট রোগীকে শব্দ বলি বা আপনার বায়ু বায়োটেক। গেছে কিনা, এটা জিজ্ঞেস করে না? আলভেরাডো স্কোর কিসের সাথে সম্পর্কিত? অ্যাপেন্ডিসাইটিস নিয়ে নয়। হ্যাঁ। এরপর দেখেন পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার হওয়ার প্রধান ব্যাকটেরিয়া কি? হেলিকোব্যাক্টার পাইলোরি। খাবার খাওয়ার 1 থেকে 3 ঘন্টা পর পেটে ব্যথা শুরু হয় এবং খাবার খেলে ব্যথা কমে যাওয়া, এটা কোন আলসারের কারণ? ডিউডেনাল আলসার। ডিউডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে সাধারণত ব্যথার ধরন কেমন হয়? খাবার খাওয়ার সাথে সাথে বা 30 মিনিটের মধ্যে ব্যথা বাড়ে। হ্যাঁ, খাবার খাওয়ার সাথে সাথে ব্যথা বাড়বে। পেপটিক আলসার নির্ণয়ের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা কোনটি? আপার জিআই এন্ডোস্কোপি। আপার জিআই এন্ডোস্কোপি। পেপটিক আলসার রোগীকে কোন ধরনের ওষুধের সেবন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া? এনএসএআইডি। এনএসএআইডি ড্রাগ।
জি না ম্যাম। দীর্ঘমেয়াদী যদি, কি বললেন? শুনতে পাইনি, বলেন। বিটি স্পিকার, আপনার নাম কি বলেন? আপনাদের ক্লাস নিয়ে আসলে কোনো মজা পাওয়া যায় না, কারণ আপনারা কেউ কথা বলেন না। আর মানুষই তো কম থাকে। বলেন, দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক আলসার থেকে কোন জটিলতা হওয়ার ঝুঁকি থাকে? দীর্ঘমেয়াদী gastritis, আলসারটা হয় কোথায় সেটা ভেবে স্টোমাক উত্তর দেন। স্টোমাক ক্যান্সার। হ্যাঁ, স্টমাক ক্যান্সার। ম্যানা বলতে কি বোঝায়? স্টোনের সাথে রক্ত যাওয়া। টারি কালার স্টুল। পেপটিক আলসারের চিকিৎসায় প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই ওষুধের উদাহরণ কোনটি? অমিপ্রাজল। ওমিপ্রাজল। গ্যাস্ট্রিক পারফোরেশন হয়ে গেলে রোগীর পেট কেমন অনুভূত হয়? বোর্ড লাইক রিজিডিটি। কাঠের মতো শক্ত হয়ে যায়। পেপটিক আলসার রোগীকে কোন ধরনের খাবার খেতে নিষেধ করা হয়? তৈলাক্ত, মশলাদার এবং ক্যাফেইন। এখন কোলেসিস্টাইটিস আর কোলেলিথিয়াসিস। পিত্তথলিতে পাথর হওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? কোলেলিথিয়াসিস। ঠিক করে বলেন। পিত্তথলিতে পাথর হওয়াকে হুম। বলে কোলেলিথিয়াসিস, আর আর ইনফ্লামেশন যদি হলে ইনফ্লামেশন হয়? কোলেসিস্টাইটিস। কোলেসিস্টাইটিস। গুড। আর পিত্তথলিতে পাথর হওয়ার জন্য কারা বেশি ঝুঁকিপূর্ণ? আহ 40 ঊর্ধ্বস্থূলকার নারী, ফোর এফ ফিমেল ফ্যাট, ফোরে। কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে সাধারণত পেটের কোথায় ব্যথা হয়? রাইট আপার কোয়াড্রেন্ট। রাইট আপার কোয়াড্রেন্ট। ডিপ ব্রেথ এক্সারসাইজ বা গভীর শ্বাস নেওয়ার সময় ডান দিকের পাঁজরের নিচে চাপ দিলে যে ব্যথা হয়, আর এই ব্যথার কারণে শ্বাস বন্ধ হয়ে আসাকে কি বলা হয়? বাইরের সাইন। না, ঠিক করে বলেন। মার্ফি সাইন। মার্কেট সাইন। হ্যাঁ, এমসি বার্নি সাইন তো নির্দিষ্ট জায়গায় হয়। আর পিত্তথলির পাথর নির্ণয়ের জন্য সবচেয়ে সহজ এবং কার্যকরী পরীক্ষা কোনটি? আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি। আচ্ছা, এটা ডাবল হয়েছে। পিত্তথলিতে পাথর হওয়াকে কি বলা হয়? পিত্তথলির পাথরের রোগীদের কোন ধরনের খাবার কমানোর পরামর্শ দেওয়া হয়? হাই ফ্যাট ডায়েট। হাই ফ্যাট ডায়েট। বিলিয়ারি কলিক বা বাইলারি কলিক পিত্তথলির ব্যথা সাধারণত শরীরে কোন অংশে ছড়িয়ে পড়ে? ডান কাঁধ ও পিঠের স্ক্যাপুলা। পিত্তনালী যদি বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে কোন ধরনের জন্ডিস হয়? অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস। পিত্তথলি অপারেশন করার অপারেশনকে কি বলা হয়? কোলেসিস্টেক্টমি। কোলেসিস্টেক্টমি। পিত্তথলির পাথর সাধারণত কি ধরে তৈরি হয়? কোলেস্টেরল বাইল পিগমেন্ট। অপারেশনের পর পিত্তনালী খোলা রাখতে এবং পিত্তরস নিষ্কাশনের জন্য কোন টিউব ব্যবহার করা হয়?
নাও জানতে পারেন। হ্যাঁ, এটা জানি না। টি টিউব ব্যবহার করা হয়, হ্যাঁ? একটা টি শেপে একটা এমনিতে টিউব। হসপিটালে দেখি সার্জারির পরে ওই করার জন্য নিষ্কাশনের জন্য তো ড্রেন টিউব ইউজ করে। হ্যাঁ, এটা টি টি শেপের হয়, আচ্ছা। এজন্য এটাকে টি টিউব বলা হয়। এখন এই কোলেসিস্টাইটিস রোগীর পায়খানার রং কেমন হয় যদি পিত্তনালী বন্ধ হয়ে থাকে? ক্লে কালার স্টোল। ক্লে কালার স্টোল। ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমির পর রোগীর কাঁধে যদি ব্যথা অনুভব হয় তাহলে সেক্ষেত্রে একজন নার্সের করণীয় কি? রোগীকে হাঁটাহাঁটি করতে উৎসাহিত করা। আর্লি অ্যাম্বুলেশন করতে বলা হয়। চর্বিযুক্ত খাবার খাওয়ার পর যদি তীব্র পেটে ব্যথা হয় এবং বমি বমি ভাব হওয়া কিসের লক্ষণ? অনেক কোলেসিস্টাইটিস। ক্রনিক কোলেসিস্টাইটিস। তানহা আশা করা যায় অনেক ভালো করবেন পরীক্ষায় এবং আমি তো অবশ্যই টিকবেন পড়াশোনা আশা করতে করি। সময়ই পাই না। এর দোয়া মধ্যেই করেন। পড়তে হবে। সারাদিন ডিউটি করে এসে পড়তে ইচ্ছা করে না। এর মধ্যেই পড়তে হবে তানহা। ইনশাআল্লাহ দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, সুস্থ থাকেন আর পড়াশোনা করেন। ঠিক আছে আপনাকে। পরীক্ষা দিচ্ছেন আপনারা? হ্যাঁ, লাস্ট যে পরীক্ষাটা হইলো ওটা অ্যাটেন্ড করছিলাম। শিশু হ্যাঁ, পরীক্ষা হসপিটালে। দেন, হ্যাঁ, নিয়মিত পরীক্ষা দেন। জি। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।